নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। এপস্টিন ফাইলে তাবর তাবর নাম, রাহুলের অ্যাটাকে মোদির কপালে ঘাম। ভ্যালেন্টাইন্স ডেতে আজকে নাকি হাক ডে। ধুর তোর ভ্যালেন্টাইন উইক। আজকের দিনটা আরো একটা কারণে বিখ্যাত। কি কারণ বলো তো? অ্যাকচুয়ালি দুটো কারণ। এক, আজ চার্লস ডারউইনের জন্মদিন, তাই ডারউইন ডে। আর দুই, আজকে ভারতের জাতীয় উৎপাদনশীলতা দিবস, যা ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে হিসেবে পরিচিত। দুটোর একটাও আমি জানতাম না। মানুষের সৃষ্টি কোথা থেকে তা প্রথম ডারউইনই বিবর্তনবাদের তত্ত্ব দিয়ে বুঝিয়েছিলেন। ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে, সেটা কোথা থেকে এসেছিল? 1958 সালের এই দিনে ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকেই 12 থেকে 18 ফেব্রুয়ারি জাতীয় উৎপাদনশীলতা সপ্তাহ পালন করা হয়। ব্যবসা, বাণিজ্য, স্টার্টআপ, ভারতের উৎপাদন সমস্ত কিছু উদযাপন করা হয়। বাহ, নতুন ইনফরমেশন দিলে তো। তাহলে বল, ব্যবসা বাণিজ্য নিয়ে যখন কথা হচ্ছে, তখন এই মুহূর্তে ঠিক কোন বাণিজ্য নিয়ে ভারতের মাথা ব্যথা বেড়েছে? তেল। তেল নিয়েই তো যত মাথা ব্যথা। ঠিক। এবার বল, ভারতের পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাসের মন্ত্রক কে সামলান? হরদীপ সিং পুরী। জানি তো। এই হরদীপ সিং পুরীর নামই এপস্টিন ফাইলে এসেছে। শুনেছিস তো? হ্যাঁ, শুনেছি। তা মন্ত্রী কিছু বলেননি? মন্ত্রী বলেছেন 3-4 বার এপস্টিনের সঙ্গে তার দেখা হয়েছিল, কিন্তু সবই নাকি অফিসিয়াল কাজে। আমাকে বলো তো, যে যখন দেখা হয়েছিল তখন কি এপস্টিন অলরেডি অভিযুক্ত? ডাল মে বহুত কুছ কালা হ্যায় রে ভাই। এই খবরটা দেখ। সংসদের বাইরে ও ভেতরে যে বিতর্ক তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি বা এপস্টিন ফাইলস। এই নথিতে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ থাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। রাহুল গান্ধী এই নথিতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও এক শিল্পপতির নাম থাকায় কেন্দ্রকে আক্রমণ করেছিলেন। তার বক্তব্যের পরেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। হরদীপ সিং পুরী সাংবাদিকদের বলেন, এপস্টিনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল কয়েকবার, তাও একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে। তিনি দাবি করেন, এপস্টিনের সঙ্গে তাঁর মাত্র একবার ইমেল আদান প্রদান হয়েছিল। তাঁর কথায় এই যোগাযোগের সঙ্গে এপস্টিনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তখন তাঁর মূল যোগাযোগ ছিল লিঙ্কডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যানের সঙ্গে, যাকে তিনি ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। পুরীর দাবি, আলোচনার বিষয় ছিল মেক ইন ইন্ডিয়া। তিনি আরও বলেন, এপস্টিনের কার্যকলাপে তার কোনো আগ্রহ ছিল না এবং এপস্টিন নিজেই তাকে টু ফেসড বা দুমুখ বলে কটাক্ষ করেছিল। এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্রধানমন্ত্রীর 2017 সালের ইসরায়েল সফর নিয়ে এপস্টিন ফাইলসে থাকা এক ইমেলের উল্লেখকে কড়া ভাষায় খারিজ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর ছাড়া বাকি সব উল্লেখই এক দোষী সাব্যস্ত অপরাধীর ভিত্তিহীন কল্পনা। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে মার্কিন বিচার দপ্তরের সাম্প্রতিক প্রকাশ। জানানো হয়েছে, এপস্টিন সংক্রান্ত 30 লক্ষের বেশি পৃষ্ঠার নথি, হাজার হাজার ভিডিও ও লক্ষাধিক ছবি প্রকাশ করা হয়েছে। নতুন আইনের অধীনে এপস্টিন ও তাঁর সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে সরকারের যোগাযোগের নথিও প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। এই নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়, কিন্তু সরকার ও প্রভাবশালীদের নাম ঘিরে যে অস্পষ্টতা তৈরি হচ্ছে তার পূর্ণ ও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়াই এখন কেন্দ্রের গণতান্ত্রিক দায়বদ্ধতা। বিরোধীরা কিছু বলছে না? বলছে তো, অনেক প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে? রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদী কম্প্রোমাইজড, মোদীকে ব্ল্যাকমেল করেই আমেরিকা বাণিজ্য চুক্তি সাইন করিয়েছে। আর কি বলেছেন রাহুল গান্ধী? বিজেপি সরকার এখন প্রবল চাপে আছে রে। ত্রিফলা আক্রমণে রাহুল গান্ধী সরকারকে চেপে রেখেছেন। ত্রিফলা আক্রমণ? কোন 3টি ইস্যুতে? এপস্টিন ফাইল, জেনারেল নারভানের বই, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, এই 3 ইস্যুতেই কোণঠাসা বিজেপি। জেনারেল নারভানের বই তো নাকি প্রকাশিতই হয়নি, প্রকাশক সংস্থা সে কথাই তো বলছে। অথচ সংসদে রাহুল গান্ধী বইয়ের প্রসঙ্গ তোলার আগে অবধি অনলাইনে বইটা দেখা যাচ্ছিল। রাহুল এত আক্রমণাত্মক হয়েছেন, বিজেপি কি ভয় পাচ্ছে? রাহুলকে দেখলে বিজেপি মন্ত্রীরা পালাচ্ছেন, এমন ছবিও ভাইরাল হয়েছে। মোদী সরকার ঠিক কতটা চাপে রয়েছেন বলো তো? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি কতটা চাপে মোদী এবং বিজেপি। I don't think PM will have the guts to come to the Lok Sabha. গত এক মাসে একের পর এক ঘটনায় মোদী সরকারের রাজনৈতিক বয়ান চাপে পড়েছে। বিষয়গুলি আলাদা হলেও সবকটির কেন্দ্রে আছে সরকারের নীরবতা, অস্পষ্ট ব্যাখ্যা এবং তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা। সংসদের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সামনে 2 কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে না চেয়ে পালিয়ে যান। সেই ভিডিও ভাইরাল হয়।
এতে সরকারের মিডিয়া কন্ট্রোলের দুর্বলতা প্রকাশ পায়। সাধারণত সরকার সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়া দখল আর বড় মিডিয়াকে নিয়ন্ত্রণ করেই সমালোচনা সামলায়, কিন্তু এবার সেই সিস্টেম কার্যকর হয়নি। এরপর যুক্তরাষ্ট্রের প্রকাশিত এপস্টিন সংক্রান্ত নথিতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে একাধিক বৈঠকের কথা উঠে আসে। শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে যৌন অপরাধীর ব্যক্তিগত যোগাযোগের কথাও উঠে আসে। একটি ইমেলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ থাকায় বিতর্ক আরও বাড়ে। সরকার অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করেছে, তবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যে সাক্ষাতের কথা স্বীকার করায় সরকারের অস্বস্তি বেড়েছে। গালওয়ান সংঘর্ষ নিয়ে প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের স্মৃতিকথার অংশ প্রকাশ পেলে নতুন বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়, চীনা সেনা এগোনোর সময় সরকার স্পষ্ট নির্দেশ দেয়নি। সংসদে সরকার প্রথমে ওই লেখার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে, পরে বইয়ের কপি প্রকাশ্যে আসায় সরকারের অবস্থান দুর্বল হয়। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের তালিকায় ওই বই আটকে থাকার তথ্য প্রকাশিত হয়। দিল্লি পুলিশ অননুমোদিত কপি ছড়ানো নিয়ে মামলা করে। সব মিলিয়ে সরকারের দুর্বল অবস্থান প্রকাশ্যে চলে আসে। ইউনিয়ন বাজেট নিয়েও বড় আস্থা তৈরি করতে ব্যর্থ সরকার। এর মধ্যেই যুক্তরাষ্ট্র আগেভাগে ঘোষণা করে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কথা। রুশ তেল কেনা নিয়ে সম্ভাব্য শাস্তির বিষয়ও সামনে আসে। সরকার চুক্তির শর্ত নিয়ে স্পষ্ট তথ্য দেয়নি। তার মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের মধ্যে দায় ঠেলাঠেলির ছবি প্রকাশ্যে চলে আসে। লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তৃতায় বাধা দেওয়া হয় এবং পরে রাজ্যসভায় তিনি বিতর্কিত বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান। একই সময় আরএসএস প্রধান মোহন ভাগবত বিজেপির ওপর সংঘের প্রভাবের কথা বলেন এবং মোদির অবসরের বয়স নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেন। ইউজিসির নির্দেশিকা নিয়ে বিজেপির ভোট ব্যাংক উচ্চবর্ণের হিন্দুদের মধ্যেই ক্ষোভ দেখা দেয়। এই ঘটনাগুলি দেখায় সরকারের নিয়ন্ত্রণে ফাটল ধরেছে এবং একাধিক ইস্যুতে তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। নরেন্দ্র মোদী ঈশ্বরের সমান ক্ষমতাবান যে আসনে নিজেকে বসিয়েছিলেন, সেই আসনের 4টে পায়াই ভেঙে পড়েছে। আমার একটাই কথা মনে হচ্ছে, কোন কথা বলতো? মোদির জায়গায় যদি রাহুল গান্ধী থাকতেন বা মনমোহন সিং থাকতেন, অন্য কোনো বিজেপি বিরোধী নেতা থাকতেন, তাহলে বিজেপি কি করত? ফুল ফ্লেজেড প্রতিবাদ করতো, সরকার ফেলে দেওয়ার কথা বলতো, প্রধানমন্ত্রী ইস্তফা চাইতো। আর এখন শুধু রাহুল গান্ধী প্রশ্ন করছে, তাতেই দোষ? ওরে বিজেপি আর আরএসএস এর 7 খুন মাফ, ওরা ভুল করতেই পারে না। ওরা ভুল করলেও কেউ বলতে পারবে না। হ্যাঁ, বললেই পুলিশের ভয়, দেশদ্রোহী তকমা। রাহুল গান্ধীকেই তো দেশদ্রোহী, চীনের দালাল কত কথা বলেছে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, মোদি এসে বললেন মমতা অনুপ্রবেশকারীদের রক্ষা করছে, তাই মমতাও দেশ বিরোধী। মোদি সরকারের বিরুদ্ধে কথা বললেই দেশ বিরোধী, সপক্ষে কথা বললেই সবচেয়ে বড় দেশভক্ত। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যারা আমেরিকা প্রশাসনের হাত থেকে আদানিকে রক্ষা করলো, তারা দেশদ্রোহী নয়? দেশবাসীর কথা না ভেবে আমেরিকার চাপে পড়ে যারা দেশের বাজার আমেরিকার সামনে খুলে দিল, তারাও দেশদ্রোহী নয়। কিন্তু আমি আর তুই এই নিয়ে কথা বলছি, তুই আমরা দেশদ্রোহী হয়ে যেতেই পারি। যা বলেছো সত্যিই বলা যাবে না। মিথ্যে কথা বলো, মিথ্যে কথা শেখো, যা বলবে তাই মেনে নাও। হ্যাঁ, যদি 2 দিন পর মোদিজি বলেন চাঁদ সূর্যের থেকে বড়, তাই মেনে নিতে হবে, প্রশ্ন করলেই গর্দান যাবে। যা বলেছো, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।